আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব পাস্ট সিম্পল টেন্স নিয়ে। যে পাস্ট সিম্পল টেন্স কি, পাস্ট সিম্পল টেন্সের ব্যবহার, পাস্ট সিম্পল টেন্স কখন ব্যবহার করব, পাস্ট সিম্পল টেন্সে হাবোধক হলে কেমন হবে, না বোধক হলে কেমন হবে, প্রশ্নবোধক হলে কেমন হবে, প্রশ্নবোধক না বোধক হলে কেমন হবে এবং কখন কখন পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করব সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি জানবো হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের ডিফিনেশনটা কি। যে পাস্ট সিম্পল টেন্সের ডিফিনেশনটা কি। পাস্ট সিম্পল টেন্স মানে হচ্ছে পাস্ট মানে অতীত, সিম্পল মানে সাধারণ, আর এখানে আমি আর পাস্ট সিম্পলের আরেকটা নাম হয় হচ্ছে ইনডিফিনিট। ওকে, তো এই যে পাস্ট সিম্পল টেন্সে ইনডিফিনিট টেন্স মানে সাধারণ যে অতীতকাল, সেই সাধারণ অতীতকাল কখন আমরা ব্যবহার করব। তার মানে হচ্ছে অতীতকালে যদি সাধারণভাবে কোনো কাজ করা হয়েছিল, অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করা হয়েছিল এমনটা যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর পাস্ট সিম্পল টেন্স অতীতকালে যখন হবে তখন এই পাস্ট সিম্পল টেন্সের কিছু সিম্বল বা সাইন দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স হবে। বাংলা ক্রিয়ার শেষে অতীতকালের বাক্যগুলোতে আমাদের যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ল, লে, লাম, এবং আমরা আরও দেখতে পাবো হচ্ছে ত, তে, তাম। তাহলে বাংলা যেহেতু বাংলা আমাদের বাক্য যখন আমরা গঠন করতে যাব, অতীতকালের কোনো বাক্য যখন আমরা গঠন করতে যাব, মোট কথায় একটা বাক্য গঠন করতে যাওয়ার সময় যদি আমাদের মস্তিষ্কে বাংলা ক্রিয়ার শেষে আমরা যদি খেয়াল করি যে এখানে ল, লে, লাম অথবা ত, তে, তাম এই কথাগুলো আছে, তাহলে আমরা বুঝবো যে ওটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা হবে। ওকে, তো পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে খুব সহজ একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। সাধারণ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। তবে এখন কথা হচ্ছে বাংলাতে যেমন কিছু স্যাম্বল ল, লে, লাম, ত, তে, তাম আছে, ইংলিশেও তেমনই কিছু সাইন আছে, যে এই সাইনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট সিম্পল টেন্সের বাক্য হবে। ওকে, তাহলে সেই বাক্যগুলো আমরা দেখি। এখানে বলছে প্রথম কথা কখন আপনি ব্যবহার করবেন। যদি কোনো বাক্যে বা কোনো আপনি এমন একটা বাক্য ভেবেছেন যেই বাক্যটাতে কি আছে, টাইম অফ পাস্ট, অতীতের কোনো সময় উল্লেখ করা আছে, যে পরশু দিন, গতকাল, তারপর 5 বছর আগে। তো এই যে টাইম অফ পাস্ট যদি কোনো বাক্যে মেনশন করা থাকে, বা আপনি যে বাক্য কল্পনা করছেন বা যে বাক্য আপনি বলবেন সেই বাক্যটায় যদি টাইম অফ পাস্ট উল্লেখ থাকে, তো টাইম অফ পাস্ট উল্লেখ থাকলে অবশ্যই সেই বাক্যটা আপনি কিসে সাজাবেন, পাস্ট সিম্পল টেন্সে সাজাবেন। তারপর কি, সিন্স এবং অ্যাগো। কোনো বাক্যে যদি অ্যাডভার্ব রূপে যদি সিন্স এবং অ্যাগো যুক্ত থাকে, যেমন সিন্স হচ্ছে এখানে কনজাংশন রূপ কিন্তু যুক্ত না, সিন্সটা কি যুক্ত থাকবে অ্যাডভার্ব রূপে, সিন্স মানে তখন, ঠিক আছে, আর অ্যাগো পূর্বে, অ্যাডভার্ব রূপে যখন যুক্ত থাকবে। এই অ্যাডভার্ব রূপে যখন যুক্ত থাকবে তখন এটাকে আমরা কি করব, পাস্ট সিম্পল টেন্সে লিখব। তারপর হ্যাবিচুয়াল ফ্যাক্ট অফ পাস্ট মোমেন্ট। অতীতে আপনি কোনো কাজের অভ্যস্ত ছিলেন, আপনি কি করতেন, কোরআন পড়তেন, আপনি নামাজ পড়তেন, আপনি কি করতেন, স্কুলে যেতেন। তো এই যে মোট কথা যতগুলো অভ্যাস, অতীতে যদি কোনো অভ্যাস যদি থাকে, সেই বাক্যটা যদি আপনি বাংলা ইংলিশে প্রকাশ করতে চান তাহলে সেটাকে পাস্ট সিম্পল টেন্সে লিখতে হবে। এবং বিনয় এবং ভদ্রতার ক্ষেত্রে, বিনয়, ভদ্রতা, অনুমোদনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অতীতকালের কুড, উড ব্যবহার করি। এখানে হচ্ছে কি হবে, কুড, কুড এবং উড, এই দুইটা জিনিস আমরা ব্যবহার করে থাকি। এখানে এই অতীতগুলো হচ্ছে আমি এখানে লিখেছি যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তো প্রথম কথা হচ্ছে আমার মাথায় হচ্ছে বাংলা চিন্তাটা এসেছে যে আমি এরকম একটা বাংলা চিন্তা করলাম যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এরকম যখন চিন্তা আসলো তখন আমি বাংলা ক্রিয়ার শেষে দেখতে পেলাম যে ল, লে, লাম, তার মানে এখানে লাম আছে। তো এই যে ল, লে, লাম, বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম আছে, তার মানে আমি এখানে বুঝতে পারছি যে এই বাক্যটাকে আমাকে লিখতে হবে হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে। পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি বলেছিলাম, পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা বলেছিলাম হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে এই বাক্য থেকে কে গিয়েছিল, আমি গিয়েছিলাম, তাহলে আমি এখানে কি করলাম, সাবজেক্টটাকে বসালাম। তারপর এখানে যাওয়া, গিয়েছিলাম, যাওয়া ভার্ব হচ্ছে গো, সেই গো এর আমি এখানে কি লিখলাম, ওয়েন্ট, মানে পাস্ট ফর্ম। তাহলে গো এর ওয়েন্ট ফর্ম, ওই পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আমি লিখলাম আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, টু স্কুল ইয়েস্টারডে। ঠিক আছে, তো এই যে ইয়েস্টারডে স্যাম্বলটা আছে, এই ইয়েস্টারডে স্যাম্বলটা হচ্ছে পাস্ট অফ টাইম, যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হবে হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওকে, এই বাক্যটাকে যদি আমি ইন্টারোগেটিভে রূপান্তর করি যে আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম,
আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে কি হবে ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি কি করব ইন্টারোগেটিভ করব এবং নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করব, তার জন্য যখন আমি ডিডটাকে বের করে নিয়ে আসব, এই ডিডটাকে যখন বের করে নিয়ে আসব তখন কি হবে ডু ভার্বের যে বেস ফর্ম, মানে ডু ভার্বটা এই ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, নট প্রেজেন্ট ফর্ম, ইট উইল বি বেস ফর্ম। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, দ্যাট মিনস আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে কি হবে ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে। এখান থেকে আমি কি করেছি, এটাকে ইন্টারোগেটিভ করার জন্য এই ডিডটাকে আমি সামনে নিয়ে এসেছি। ওকে, এই বাক্যটাকে যদি আমি নেগেটিভে রূপান্তর করি তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এই যে এখানে আমরা এটা যেহেতু ডু ভার্ব, এই জন্য আমরা এখানে একটা ডিড নট নিয়ে আসবো, যে আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম না। দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম না। তাহলে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম না, এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভের স্ট্রাকচারটা কি, এখানে শুধুমাত্র একটা এক্সট্রা ডিড নট এনেছি এবং ভার্বের বেস ফর্ম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন ডিড আনার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসেছে, ঠিক এখানে ডিড নট আসার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। ওকে, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি ইন্টারোগেটিভ নেগেটিভ করার কারণে এই যে ডিড নট, টোটাল ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে ডিড নট ছিল এই ডিড নটটা সরাসরি সামনে চলে আসবে। আমি এর আগের ক্লাসে বলেছি যে নট কেন সামনে আসলো, নট হচ্ছে সাবজেক্ট, এখানে প্রোনাউন, এই জন্য এখানে নটটা কি আসলো সামনে আসলো। বাট সাবজেক্টটা যদি নাউন আসতো তাহলে নটটাকে উঠে যেত, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, মোট কথা সাবজেক্টের পরে যেত। তাহলে ডিডন্ট আই গো টু স্কুল ইয়েস্টারডে, ডিডন্ট আই গো টু স্কুল ইয়েস্টারডে, আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম না। এই যে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে আসি। যদি বলি যে রীতা একটি চিঠি লিখতো, রীতা একটা চিঠি লিখতো, তাহলে কি এই যে বাংলা ক্রিয়া শেষে আমরা যা অনুধাবন করেছি রীতা একটি চিঠি লিখতো, তাহলে কি লিখতো, এখানে বাংলা ক্রিয়া শেষে আমি দেখতে পাচ্ছি একটা ত আছে, তার মানে কি এই সেন্টেন্সটা হবে অবশ্যই পাস্ট সিম্পল টেন্সে হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমরা সেই অনুপাতে যেহেতু রীতা লিখতো তার জন্য রীতা সাবজেক্ট, তারপর হচ্ছে লেখা কাজটা হচ্ছে ভার্ব, লেখা হচ্ছে ভার্ব রাইট, তাহলে রাইটের পাস্ট ফর্ম আমি লিখেছি যে রীতা, রীতা রাইট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন কি লিখতো, একটা চিঠি লিখতো। তাহলে রীতা রাইট, রীতা রোট এ লেটার, রীতা রোট এ লেটার, তার মানে কি রীতা একটা চিঠি লিখতো। ওকে, রীতা একটা চিঠি লিখতো না, তাহলে রীতা একটা চিঠি লিখতো না, আমরা এখানে কি করেছি একটা ডিডেন্ট এনেছি, কারণ এটা বাক্যটা হচ্ছে এই পাস্ট সিম্পলের বাক্য, কিন্তু এটাকে আমি নেগেটিভ করেছি, এই জন্য নেগেটিভ করার জন্য আমি অবশ্যই ডিড নট নিয়ে আসবো শুধুমাত্র ডু ভার্বের জন্য, বাট হ্যাভ ভার্বের জন্য হ্যাড নট করব, এবং এই যে বি ভার্বের জন্য ওয়াজ এবং আর থাকলে তার সাথে একটা নট লাগিয়ে দেবো, বাট শুধুমাত্র ডু ভার্বের জন্য আমাকে এক্সট্রা করে একটা ডিড আনতে হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের জন্য। তাহলে রীতা ডিডন্ট রাইট লেটার। আর একটা জিনিস আবারও বলছি এটা হচ্ছে ডিড নট এখানে দেওয়ার কারণে, কারণ ডিড নটটাই হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে একটা বাক্যে দুইটা পাস্ট তো দিতে পারি না, যে ডিড নট রোট কখনোই দিব না। তাহলে ডিড নট আর এটা হচ্ছে নট প্রেজেন্ট ফর্ম, আবারও বলছি এটা হচ্ছে বেস ফর্ম। তাহলে কি রীতা ডিডন্ট রাইট এ লেটার, এটা একটা চিঠি লিখতো না, এই যে তো আছে কিন্তু এখানে, তার মানে কি এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের বাক্য। তারপরে আমি যদি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই যে রীতা কি একটা চিঠি লিখতো, রীতা কি একটা চিঠি লিখতো, তাহলে রীতা কি একটা চিঠি লিখতো, এখানে আমি ডিডটাকে কি করেছি, ডিডটাকে সামনে নিয়ে এসেছি। তাহলে ডিড রীতা রাইট লেটার, ডিড রীতা রাইট এ লেটার, রীতা কি একটা চিঠি লিখতো। তারপরে আবার কি এটাকে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করেছি, যে ডিড রীতা নট রাইট এ লেটার, এটা কি চিঠি লিখতো না, ডিড রীতা নট রাইট এ লেটার, এখানে আমি নটটা দেখতে পাচ্ছি, যদিও এখানে এই সাবজেক্টটা যদি প্রোনাউন হতো তাহলে আমি এখানে বলতাম ডিডেন্ট, বাট যেহেতু এটা প্রোনাউন না, রীতাটা হচ্ছে নাউন, তার জন্য ডিডটাকে শুধুমাত্র সামনে রেখেছি, নটটাকে সামনে রাখিনি। তাহলে কি ডিড রীতা নট রাইট এ লেটার, এটা কি একটা চিঠি লিখতো না, ডিড রীতা নট রাইট এ লেটার। ওকে, তো আমরা আরও একটা এক্সাম্পল দেখি। এখানে লিখেছি যে তারা মাঠে ফুটবল খেলতো, তারা মাঠে ফুটবল খেলতো, তাহলে কি তারা মাঠে ফুটবল খেলতো, তার মানে কি এটা পাস্ট সেন্টেন্সের বাক্য। তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা আমি আবারও মনে করে দিচ্ছি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে দেখতে হবে তারা মাঠে ফুটবল খেলতো, তাহলে কি দে, সাবজেক্টটা হচ্ছে দে, তারা খেলতো, খেলার হচ্ছে প্লে মানে হচ্ছে খেলা, প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, আর কি খেলতো, ফুটবল খেলতো, কোথায় খেলতো, ফিল্ডে খেলতো। তাহলে কি দে প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, they played football in the field, they played football in the field, that means তারা কি করতো, ফুটবল মাঠে ফুটবল খেলতো। এখন যদি আমি এটাকে আবার নেগেটিভ করতে যাই যে তারা কি মাঠে ফুটবল খেলতো, বা সরি তারা মাঠে ফুটবল খেলতো না, তাহলে কি they didn't
দে ডিডেন্ট, আর এই প্লে তখন কি হয়ে যাবে, যেহেতু এখানে ডিড নট চলে এসেছে এই জন্য এখানে কি হয়ে যাবে, এটার বেস ফর্ম হয়ে যাবে। দে ডিডেন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলতো না, এটা হচ্ছে একটা নাবোধক বাক্য। বাট এটাকে যদি আমি আমার ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে, এখান থেকে একটা ডিড এই সামনে চলে আসবে, ডিড দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ডিড দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলতো, এই যে একটা প্রশ্ন তৈরি করছে, তারা কি মাঠে ফুটবল খেলতো অতীতে, এই যে বাংলা ক্রিয়া শেষে কিন্তু অবশ্যই ত আছে, তার মানে কি ডিড দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলতো। তারপরে এটাকে যদি বলি যে তারা মাঠে কি ফুটবল খেলতো না, এটা একটা ইন্টারোগেটিভ না বোধক প্রশ্ন করলাম, তাহলে কি এখানে যেহেতু এটা আবার প্রোনাউন, তার জন্য এখানে আমি কি করেছি, আবার এই ডিড নটটাকে সামনে নিয়ে এসেছি, ডিডেন্ট দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আর এখানে একটা জিনিস, এই ডিডেন্ট নেগেটিভ বা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যখন ডিডটাকে বের করব তখন যে মূল ভার্বটা, সেই মূল ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এই পাস্ট সিম্পলের ডেফিনেশনটা জানলাম, পাস্ট সিম্পল চেনার উপায়টা, বাংলা ক্রিয়া শেষে কি কি থাকলে এবং ইংরেজিতে কি কি থাকলে এটাকে পাস্ট সিম্পল হবে সেটা শিখলাম, এর স্ট্রাকচারটা শিখলাম, তারপর এই পাস্ট সিম্পলের ব্যবহার বিধিটা শিখলাম, উদাহরণ শিখলাম, হাবোধক নাবোধক এবং প্রশ্নবোধক নাবোধক বাক্যগুলা শিখলাম। এই ছিল হচ্ছে পাস্ট সিম্পল অর পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটার নাম আরেকটা নাম হচ্ছে বাংলায় সাধারণ বর্তমান কাল। তাহলে এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে পাস্ট সিম্পল। আমরা আগামী ক্লাসে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।